সম্মানিত ভিউয়ার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লিগ্যাল আপডেট অনুষ্ঠানে। এই ভিডিও যেগুলো আমরা করতেছি আজকের থেকে শুরু করলাম। আমরা আশা করি এর মাধ্যমে আপনাদেরকে আমরা প্রতি সপ্তাহে ইউকে ইমিগ্রেশন ল এবং এদেশের বিভিন্ন ইমিগ্রেশন ছাড়াও আর যে লগুলো আমাদের সমাজের আমাদের প্রত্যেকেরই দরকার হয় সেগুলোর ক্ষেত্রে একটা আপডেট দেওয়ার, যাতে করে আমাদের কমিউনিটিতে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়। আপনারা কেউ আমাদেরকে আজকের এই অনুষ্ঠানকে এবং আলোচনাকে অ্যাডভাইস হিসেবে নেবেন না, কারণ এটা হচ্ছে জেনারেল ইনফরমেশন। আমরা জানি এদেশের ইউকে ইমিগ্রেশন ল গত 4-5 বছর থেকে কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জ যেগুলো হচ্ছে এবং চেঞ্জের হারটা কিন্তু খুবই ব্যাপক এবং এর সুদূর প্রসারী কিন্তু এর ব্যাপকতা। এবং এই বিষয়ে যত বেশি মানে লটা চেঞ্জ হচ্ছে, পাশাপাশি অনেকগুলা ল আমাদেরকে বোঝার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং ফলো করারও ডিফিকাল্ট হচ্ছে। এবং লর যে রিকোয়ারমেন্টগুলা, এই রিকোয়ারমেন্টগুলা কিন্তু অনেক মাইগ্রেন্টদের পক্ষে মানে ফুলফিল করা ডিফিকাল্ট হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু ডকুমেন্টারি এভিডেন্স এবং আদার যে এভিডেন্সগুলোর ক্ষেত্রে অনেক ধরনের নন জেনুইন ডকুমেন্টের আশ্রয় নিচ্ছেন। এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য 2012-এর পর থেকে যতগুলো ল ইতিমধ্যে ইন্ট্রোডিউস হয়েছে, সবগুলোতে কিন্তু গুড ক্যারেক্টার ইস্যু নিয়ে আসা হয়েছে, যাতে করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পাশাপাশি রিকোয়ারমেন্টের যে ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখন আমরা আজকে মূলত আলোচনা করব ফ্যামিলি ভিজিটকে নিয়ে। আমরা জানি যে আমাদের আত্মীয়স্বজন যারা দেশের বাইরে আছেন, এই দেশের বাইরে বাংলাদেশ বা পাকিস্তান বা অন্য কান্ট্রি যেখানে আছেন, সবাই চান ভিজিট আসার জন্য, আত্মীয়স্বজন দেখার জন্য। কিন্তু আগের যে লটা ছিল সে লটা ছিল খুবই সিম্পল, অনেকের পক্ষে সেটা ফলো করা এবং রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা ছিল খুবই সহজ। কিন্তু এপ্রিলের পর থেকে যে ভিজিট কেন্দ্রিক যে রুলগুলো ছিল, আগে ডিফারেন্ট কাইন্ডস ভিজিটের রুল ছিল, ফ্যামিলি ভিজিট ছিল, জেনারেল ট্যুরিস্ট ছিল, মেডিকেল ভিজিটর ছিল, ফিয়ান্সে ভিজিটর ছিল, বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠানের ক্ষেত্রে ভিজিট ছিল, এইসবগুলো বিষয়ে আলাদা আলাদা রুল ছিল। কিন্তু এপ্রিলে একটা কোডিফাই একটা রুল নিয়ে আসা হয়েছে, যেটাকে অ্যাপেন্ডিক্স বি হিসেবে সবার কাছে পরিচিত, ইউকে ইমিগ্রেশন রুলের অ্যাপেন্ডিক্স বি। এই বির আন্ডারে যত ধরনের ইমিগ্রেশন রুল আছে সবগুলো কোডিফাই করে সবগুলো ভিজিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, সেই হিসাবে এটাকে ওইভাবে সাজানো হয়েছে। এবং এই সাজানো যেভাবে করা হয়েছে সেটা কিন্তু খুবই ব্যাপক আকারে করা হয়েছে। এবং যেটা আগে বলছিলাম যে 2012-এর পর থেকে যে লগুলো হচ্ছে সেগুলোতে আপনার যে বিষয়গুলো নেওয়া হয়েছে সেটা হলো আপনার সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট। দ্যাট মিনস একজন অ্যাপ্লিকেন্ট সে কি গুড ক্যারেক্টারের মানুষ, এদেশের ইন্টারেস্টের ক্ষেত্রে কন্ডিসিভ কিনা, বা যার ক্রিমিনাল কনভিকশনগুলো আছে কিনা, সেইগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। এর পাশাপাশি দেওয়া হয়েছে মৌলিক যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করছে সেটাকে বলা হচ্ছে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট। আমরা যদি প্রথমে সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট দেখি ফ্যামিলি ভিজিটের ক্ষেত্রে, তাহলে দেখা যাবে এখানে বলা হচ্ছে যে সেক্রেটারি স্টেট মনে করেন যে তার এক্সক্লুশন এদেশ থেকে কাম্য এবং প্রয়োজনীয়, সেক্ষেত্রে কিন্তু তার অ্যাপ্লিকেশনটা সরাসরি রিফিউজ হয়ে যাবে, এক্ষেত্রে এলাও হওয়ার সম্ভাবনা নাই। বা যার রিমুভাল ডাইরেকশন আছে, বা যার ক্রিমিনাল কনভিকশন হয়েছে, ক্রিমিনাল কনভিকশন ক্ষেত্রে বলা হচ্ছে এখানে যার 4 বছরের ক্রিমিনাল কনভিকশন হয়েছে এবং ইমপ্রিজনমেন্ট হয়ে গেছে, তার অ্যাপ্লিকেশনে সরাসরি রিফিউজ হবে। বা যার 12 মাস থেকে 4 বছরের মধ্যে ক্রিমিনাল কনভিকশন এবং ইমপ্রিজনমেন্ট হয়েছে, সেক্ষেত্রে তার অ্যাপ্লিকেশন রিফিউজ হবে যদি না 10 ইয়ার্স অতিবাহিত হয়েছে তার সেন্টেন্সের পরে। বা মনে করেন যার 12 মাসের কম সেন্টেন্স হয়েছে, সেক্ষেত্রে যদি 5 বছর অতিক্রান্ত না হয়, এক্সপায়ার্ড না হয়, আমরা বলি এক্সপায়ার্ড পিরিয়ড না হয়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে। পাশাপাশি যিনি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফলস ডকুমেন্ট সাবমিট করেছেন, সেটা হতে পারে ব্যাংক স্টেটমেন্ট, হতে পারে রিলেশনশিপের ডকুমেন্ট, হতে পারে ইনকামের ডকুমেন্ট, হতে পারে ব্যাংক বা আদার যে কোনো ডকুমেন্ট হতে পারে, এই ধরনের কোনো ডকুমেন্ট সাবমিট করার ক্ষেত্রে এগুলা কিন্তু বলা হচ্ছে রুলে যে উইল বি রিফিউজ, দ্যাট মিনস সেটা সরাসরি রিফিউজ করা হবে। পাশাপাশি এখানে অনেকে থাকেন যারা এখান থেকে মানে কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া ছিলেন, বা যারা এখানে ইমিগ্রেশন রুলটাকে ব্রিচ করে বৈধভাবে আসছিলেন বা ইমিগ্রেশন রুল ব্রিচ করেছেন, এই ধরনের অবস্থানের ক্ষেত্রেও কিন্তু যারা ইমিগ্রেশন রুল ব্রিচ করবে তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটা বলা হচ্ছে রিফিউজ করা হবে।
এবং কতদিন পর্যন্ত রিফিউজ করা হবে অ্যাপ্লিকেশনটা কিন্তু লোর মধ্যে বলে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে ওই দিন 12 মাসের জন্য এখানে একজনকে বান করা হতে পারে, যেটাকে বলে ভিসা বান বা এন্ট্রি বান, রি এন্ট্রি বান। সেক্ষেত্রে হলো একজন লোক এখান থেকে রি এন্ট্রি বানের সম্মুখীন হবেন যদি উনি ওভারস্টেয়ার করেন একটা পিরিয়ড পর্যন্ত, যেটা 90 ডেজের উপরে। 90 ডেজ পর্যন্ত থেকে ওভারস্টেয়ার করলে এবং নিজের পক্ষ থেকে চলে গেলে সেটাকে অনেক সময় হোম অফিস কনসিডার করবে, এটাকে ম্যান্ডেটরি রি এন্ট্রি বানের মধ্যে পড়বে না। বাট কেউ যদি 90 ডেজের বেশি ওভারস্টেয়ার করে থাকেন বা এরপরে চলে যান নিজস্ব খরচে, সেক্ষেত্রে কিন্তু 12 মাস এমনি রি এন্ট্রি বানের সম্মুখীন হবেন। এরপরে বলা হচ্ছে 2 বছর পর্যন্ত একজন আসতে পারবেন যদি নিজের পক্ষ থেকে উনি চলে যান নিজস্ব খরচে, নিজস্ব উদ্যোগে বাট পাবলিক এক্সপেন্সে, এবং সেটা উনি চলে যান 6 মাসের মধ্যে। ওনাকে যখন বলা হচ্ছে হোম অফিসের পক্ষ থেকে যে আপনাকে রিমুভাল ডাইরেকশন দেওয়া হবে, আপনি এখান থেকে চলে যান, এর মধ্যে 6 মাসের মধ্যে চলে যান উনি, তাহলে কিন্তু সেটা হলো আপনার 2 বছর। এখানে বলা হচ্ছে যদি নিজের পক্ষ থেকে চলে যান ভলান্টারিলি বাট পাবলিক এক্সপেন্স, দ্যাট মিনস হোম অফিসের এক্সপেন্সে চলে যান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5 ইয়ার্স। যদি ওই সার্কামস্টেন্সেসে যদি ভলান্টারি রিমুভাল ডাইরেকশন দেওয়ার 6 মাস পরে আপনি যান, যদি 6 মাসের মধ্যে আপনি যান তাহলে 2 ইয়ার্স, 6 মাসের পরে গেলে সেক্ষেত্রে হয়ে যাবে আপনার বানটা হয়ে যাবে 5 ইয়ার্সের রি এন্ট্রি বান। এক্ষেত্রে আর বলা হচ্ছে যদি আপনাকে এখানে রিমুভাল ডাইরেকশন দেওয়া হয় এবং কোনো ক্রিমিনাল কনভিকশনের মাধ্যমে জানা, সেক্ষেত্রে হলো বানটা হলো 5 ইয়ার্স। এবং আপনি যদি নিজস্ব খরচ না গিয়ে সেক্ষেত্রে পাবলিক এক্সপেন্স অবশ্যই যেখানে আপনি রিমুভ করা হচ্ছে এবং এদেরকে ডিপোর্ট করা হচ্ছে এখান থেকে এবং পাবলিক এক্সপেন্সে, সেক্ষেত্রে কিন্তু 10 বছরের মধ্যে আপনি আসতে পারবেন না এদেশে, রি এন্ট্রি বান হবে। পাশাপাশি যারা ডকুমেন্টেড এভিডেন্স সাবমিট করেছেন অ্যাপ্লিকেশনের সময়, সেই ডকুমেন্টগুলো ফলস ডকুমেন্ট ছিল এবং সেই ডকুমেন্টগুলো ফলস হোম অফিসের ডিসিশন মেকারের প্রতিমান হয়েছে যে ডকুমেন্টগুলো ফলস, সেক্ষেত্রে আপনার রি এন্ট্রি বান হবে 10 বছর। এখন এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ভেরি সিরিয়াস বিষয়। এক্ষেত্রে আমরা বলতে চাই পরবর্তী বিষয়টা আলোচনার ক্ষেত্রে যে কোনো অবস্থাতেই কিন্তু কোনো ফলস ডকুমেন্ট দেওয়া ঠিক হবে না। কারণ ফলস ডকুমেন্ট যদি আপনি রিফিউজই হলো না, আপনি কিন্তু হোম অফিসে রেকর্ডে থাকলো যে আপনি এটা ফলস ডকুমেন্ট সাবমিট করেছিলেন এবং এর মাধ্যমে আপনার কিন্তু রি এন্ট্রি বান পুরা 10 বছরের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনি অটোমেটিক অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাবে এবং এক্ষেত্রে কোনো আপিল রাইট থাকবে না। এরপরে আমরা চলে আসি ইমিগ্রেশন রুলের যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, যেটা বলা হচ্ছে যে কোনগুলা মৌলিক রিকোয়ারমেন্ট ভিজিটে আসার ক্ষেত্রে। সেখানে বলা হচ্ছে যে জেনুইন ইন্টেনশন টু ভিজিট, যে আপনি মূলতভাবে আপনি চাচ্ছেন, আপনার মূল উদ্দেশ্যটা হচ্ছে ভিজিট করা দেশে এবং আপনি আসতে চাচ্ছেন যে আপনি ভিজিট করবেন এবং ভিজিট করার পরে আপনি একটা পিরিয়ডের পরে আপনি চলে যাবেন এবং সেই ভিজিটটা হচ্ছে আপনার অনলি 6 মান্থ জেনারেল যারা স্ট্যান্ডার্ড ভিজিটের ক্ষেত্রে। এবং আপনি এই ভিজিটের পরে আপনি এখানে থাকবেন না, কন্টিনিউয়াস ভিজিটের করে আপনি লং টাইম থাকবেন না। যাতে করে আপনি ভিজিট করার জন্য আসতেছেন, আপনি 6 মাসের জন্য বলছেন, আপনি 6 মাস 3 মাসের জন্য বললেন, আপনি থাকলেন 6 মাস। বা আপনি গনে এখানে ভিজিটে আসবেন না এবং যদি এটা প্রতিমান হয় যেটা আপনি এখানে ভিজিটে আসতেছেন গনে এবং আপনি এখানে থাকতেছেন, বুঝতে যাচ্ছে আপনি এখানে একটা লং টার্ম থাকার প্ল্যান করতেছেন বারবার আসার মাধ্যমে, সেক্ষেত্রেও কিন্তু জেনুইন ইন্টেনশনটা কিন্তু ফুলফিল হলো না। তো এই হলো বেসিক্যালি আপনার মেইনলি মূল কথা হলো যেটা আপনি আসতেছেন ভিজিট করার জন্য এবং ভিজিট করে আপনি চলে যাবেন, বারবার আসবেন না, বারবার আসার মধ্যে লং টাইম থাকেন আপনি। এখন তাহলে কিন্তু এটা একটা কারণ হতে পারে যে আপনি ভিজিটর হিসেবে জেনুইন ভিজিটর না। পাশাপাশি আপনার মেনটেনেন্স রিকোয়ারমেন্ট থাকতে হবে, যে আপনার এখানে থাকা খাওয়ার এবং আসা যাওয়ার যে এক্সপেন্স যেটা আছে সেই এক্সপেন্সটা দেওয়ার মতো এবং ভরণ পোষণ মেনটেন করার জন্য আপনার যথেষ্ট পরিমাণ ফাইন্যান্সিয়াল মিনস আছে। এবং এক্ষেত্রে থার্ড পার্টির পক্ষ থেকে এগুলো মিনসটা আপনি দিতে পারেন, তবে থার্ড পার্টিকে আন্ডারটেকিং দিতে হবে যে আপনি এখানে থাকার জন্য যত সময় থাকবেন এই স্পন্সর আপনাকে এবং থার্ড পার্টি যে ভদ্রলোক হতে পারেন বা ভদ্র মহিলা আন্ডারটেকিং দিতে হবে যে উনি পাবলিক ফান্ড ছাড়াও আপনাকে মেনটেন করার মতো ওনার এবিলিটি আছে। যদি না দেন ওনার পক্ষে আন্ডারটেকিং, সেটাও একটা কারণ হতে পারে রিফিউজালের। এখন আমরা যেটা বলে থাকি যেটা যে এই এলিজিবিলিটি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমরা বলছিলাম যেটা যে এই জেনুইননেসের ক্ষেত্রে, কিন্তু আমরা ভিজিটের ক্ষেত্রে এখন যেটা করা হয়েছে যে ভিজিটের ক্রাইটেরিয়া নেওয়া হয়েছে। আগে ছিল ফ্যামিলি ভিজিটর, জেনারেল ভিজিটর, এখানে 4টা ক্রাইটেরিয়া ভিজিটরকে ডিফাইন করা হয়েছে। সেটা হলো যে আপনার স্ট্যান্ডার্ড ভিজিটর,
এবং যিনি ভিজিট করতে আসতেছেন বিয়ে করার জন্য বা যেটাকে বলে ম্যারেজ এবং বা সিভিল পার্টনারশিপের জন্য বা অন্য ধরনের এগ্রিড কোনো যেটাকে বলা হচ্ছে পারমিটেড পেইড এঙ্গেজমেন্টের ক্ষেত্রে এবং ট্রানজিট ভিজিটের ক্ষেত্রে। ফ্যামিলি ভিজিটের ক্ষেত্রে যে জেনারেল স্ট্যান্ডার্ড ভিজিটের যেগুলো আলোচনা করলাম, এর বাইরেও যারা ভিজিটে আসতেছেন শুধুমাত্র বিয়ে করার জন্য বা সিভিল পার্টনারশিপের বা নোটিফিকেশন দেওয়ার জন্য, তাদের কিন্তু সময়টা হচ্ছে 6 মান্থ বা তাদের অ্যাডিশনাল কিছু ক্রাইটেরিয়া এখানে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে যে তারা এখানে আসছে শুধুমাত্র বিয়ে করার জন্য বা সিভিল পার্টনারশিপ অংশগ্রহণ করার জন্য, এবং এখানে এসে তিনি বিয়ে করার বা সিভিল পার্টনারশিপের নোটিফিকেশন দিবেন। কিন্তু এর পাশাপাশি বলা হচ্ছে যে উনি আসছে শুধু ইন্টেনশনটা থাকবে শুধুমাত্র জেনুইনলি ম্যারেজ করার জন্য, এটা শাম ম্যারেজ না। যদি হোম অফিসার বা এন্টি ক্লিয়ারেন্স অফিসারের প্রতীয়মান হয় যে আপনি বিয়ে করার জন্য বা সিভিল পার্টনারশিপের জন্য আসতেছেন, যেটা আপনার জেনুইন ইন্টেনশন না, শুধুমাত্র এটা দেখাচ্ছেন আপনি শুধুমাত্র ইমিগ্রেশন পারপাসটাকে মিট করার জন্য, তাহলে কিন্তু এটা একটা কারণ হতে পারে আপনার এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে আপনার আসার জন্য যে ফর ম্যারেজ ও সিভিল পার্টনারশিপ, সেটা কিন্তু আপনি মিটফিট করতে পারবেন না। এমন কথা হলো আপনি ভিজিটে আসার পরে আপনি এক্সটেন্ড করতে পারবেন কিনা। জেনারেল রিকোয়ারমেন্ট যেটা হলো বা রুলস হলো, স্ট্যান্ডার্ড ভিজিটরের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম থাকার সময় হলো 6 মান্থ, এবং এক্ষেত্রে যদি আপনি মনে করেন কোনো কারণে আপনি 6 মান্থ পরে আপনি আসছেন, ভিসা দেওয়ার পরে আপনি আসছেন, সেক্ষেত্রে আপনি এখন থাকার পিরিয়ডটা 6 মান্থ হয় নাই। মনে করেন আপনি 4 মাস থাকছেন বা 3 মাস থাকছেন, আপনি চাচ্ছেন 6 মাস এখানে থাকবেন, সেক্ষেত্রে ওই পিরিয়ডটা মিট করার জন্য যদি কোনো ধরনের অ্যাপ্লিকেশন করা হয় এবং তাহলে হোম অফিসের পক্ষ থেকে দেওয়া হবে ওই সময়টা, যাতে করে ম্যাক্সিমাম আপনার এখানে থাকার সময়টা 6 মান্থ হয়। 6 মান্থের বেশি কোনো অবস্থাতেই স্ট্যান্ডার্ড ভিজিটের ভিসাটাকে এক্সটেন্ড করা হবে না। পাশাপাশি কেউ যদি মনে করেন কোনো মেডিকেল গ্রাউন্ডে আসতে চান মেডিকেল ভিজিট হিসাবে, সেক্ষেত্রে কিন্তু এই পিরিয়ডটা অনেক সময় এক্সটেন্ড করে এডিশনাল 6 মান্থ করে 11 মান্থ করা হয়। বা মনে করেন একাডেমিক ভিজিটের জন্য আসছে, সেক্ষেত্রে তাদের কিন্তু 12 মাস এক্সটেন্ড করা হয়। বা যারা মনে করেন এখানে রিসার্চ করার জন্য আসছেন এবং একাডেমিক ফিল্ডে কাজ করতেছেন, সেক্ষেত্রে কিন্তু সেই পিরিয়ডটা কিন্তু এক্সটেন্ড করা হবে 18 মান্থ পর্যন্ত। এই হলো আপনার জেনারেল রিকোয়ারমেন্ট ভিজিটের ক্ষেত্রে। এবং কিন্তু কথা হলো এই বিষয়গুলো যারা ভিজিট ভিসা দেওয়া হয়েছে, হোম অফিস যদি মনে করে যে আপনার সার্কামস্টেন্সেস চেঞ্জ হয়ে গেছে, অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পরে ভিসা দেওয়ার পরে সার্কামস্টেন্সেস চেঞ্জ হয়ে গেছে, পাশাপাশি বা আপনার যে আসার উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা আপনার চেঞ্জ হয়ে গেছে, আপনি আসতেছিল বিয়ে করার জন্য, আপনি বিয়ে না করে আপনি জেনারেল ভিজিটে আসতেছেন, আপনার ইচ্ছা ছিল মেডিকেল ভিজিট আপনি করবেন, সেটা না করে আপনি এখন বিয়ে করার জন্য আসতেছেন, এরকম বিষয়গুলো চেঞ্জ হয়ে যায় আপনার সার্কামস্টেন্সেসটা, তাহলে কিন্তু আপনার এদেশে আসার আগেই কিন্তু হোম এন্টি ক্লিয়ারেন্স অফিসার চাইলে আপনার ভিসাটাকে ক্যান্সেল বা কার্টেল করতে পারে। পাশাপাশি আপনি এখানে আসার পরে যদি আপনি আসার মধ্যে 6 মাসের মধ্যে কোনো ধরনের ক্রিমিনাল কনভিকশন করে থাকেন এবং আপনার পানিশমেন্ট হয়ে যায়, ইমপ্রিজনমেন্ট হয়, তাহলে কিন্তু আপনার ভিসাটা কার্টেল হয়ে যাবে। পাশাপাশি হোম অফিস যদি আপনি ইমিগ্রেশন রুল ব্রিচ করেন, যে আপনার যে কন্ডিশন ছিল আপনি মনে করেন ভিজিট হিসেবে কাজ করতে পারবেন না, আপনি কাজে পাওয়া গেল আপনাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা কিন্তু কার্টেল হয়ে যাবে। পাশাপাশি সেক্রেটারি যদি মনে করে যেটা আপনি যে একজন পারসিস্টেন্ট অফেন্ডার, যে আপনি রেগুলারলি আগে যখন আপনি ছিলেন এদেশে একবার কোনো এক সময়, যখন আপনি ইমিগ্রেশন রুল ব্রিচ করছেন, এখনো ব্রিচ করতেছেন, তাহলে কিন্তু আপনার ভিসাটা কার্টেল করতে পারে। ফাইনালি যদি মনে করেন হোম অফিসের পক্ষ থেকে যে আপনার এদেশে থাকাটা পাবলিক ইন্টারেস্টের জন্য কন্ডিউসিভ না, আপনি জনগণের যানবাহন নিরাপত্তার বিঘ্ন ঘটাবেন আপনি, সেক্ষেত্রে কিন্তু হোম অফিস চাইলে আপনার ভিসা কার্টেল করতে পারে। এই হলো বেসিক বিষয়টা। পাশাপাশি আমরা ফাইনালি যেটা বলতে পারি যে রিসেন্টলি একটা আপডেটটা হলো হোম অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে, এই যেটা পাবলিকেশন হয়েছে 11th of August, এই 3 দিন বা 4 দিন আগে, এবং এখানে বলা হচ্ছে যে এখন থেকে যাদেরকে এন্ট্রি ক্লিয়ারেন্স দেওয়া হবে 6 মাসের বেশি বা এদেশে 6 মাসের বেশি যারা থাকবেন, তাদেরই কিন্তু তাদের পাসপোর্টের মধ্যে অনলি 30 দিনের ভিসা দেওয়া হবে। এই 30 দিনের মধ্যে ওনাকে এদেশে আসতে হবে। যদি 30 দিনের মধ্যে না আসেন, তাহলে কিন্তু নতুন করে ওনাকে আবার অ্যাপ্লিকেশন করতে হবে এবং নতুন করে ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। এবং বলা হচ্ছে এখানে যে এদেশে আসার পরে ওনাকে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট, যেটা বিআরপি বলা হয়, সেটা কালেকশন করতে হবে এবং যে কোনো পোস্ট অফিস থেকে। এবং হোম অফিসের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন করার সময় আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি চুজ করবেন কোন জায়গাতে কালেকশন করবেন, এবং আপনাকে চিঠি দেওয়া হবে, এক্ষেত্রে গাইডলাইন্স দেওয়া হবে। দ্যাট মিনস
যারা আমাদের বাংলাদেশ থেকে বা অন্য কান্ট্রিগুলো থেকে আসতেছেন, স্পাউস হিসেবে আসতেছেন বা অন্য কোনো ক্যাটাগরিতে আসতেছেন, আপনাদের পাসপোর্টে এখন কিন্তু লং টার্মে ভিসা দেওয়া হবে না। অনলি ভিসা দেওয়া হবে 30 দিনের, আপনার যাতে করে ট্রাভেল করতে পারেন, এবং আপনাকে অবশ্যই ওই 30 দিনের মধ্যে আসতে হবে। যদি না আসেন তাহলে কিন্তু আপনাকে ওই 30 দিন এক্সপায়ার করে আবার নতুন করে ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে। সেই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। পাশাপাশি আমরা বলতে চাই, যেটা শুরু করেছিলাম, যে আপনারা কোনো অবস্থাতেই কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, আপনি সেটা এন্ট্রি ক্লিয়ারেন্স হোক, লিভ টু রিমেইন হোক, ইনডিফিনিট হোক বা সিটিজেনশিপ হোক, যে কোনো ক্ষেত্রে হোক, কোনো অবস্থাতে আপনি ফলস ডকুমেন্ট বা নন জেনুইন ডকুমেন্ট দিবেন না। হোম অফিস এক্ষেত্রে খুবই স্ট্রিক্ট। কোনো ধরনের প্রমাণ পাইলে হোম অফিসের পক্ষ থেকে সাথে সাথে এগুলো রিফিউজ করে ফেলে এবং ভিসা কাটেল করে ফেলে, এবং 10 ইয়ার্স বার হয়ে যাবে। আপনারা আশা করি ভালো আমাদের এই বিষয়গুলা আমাদের সাথে আশা করি আপনাদের উপকৃত হবে আশা করি। এবং যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনারা স্ক্রিনের নিচে যে ইমেল দেখতেছেন সেখানে আমাদের ইমেল করে জানাতে পারেন। আমরা আশা করি আগামী সপ্তাহে কোনো বিষয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ মধ্যে ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।